এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সঞ্জীব। আপনারা জানেন যে সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, অর্থাৎ এক্সপ্রেস নিউজের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে আমি সঞ্জীব আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় কিন্তু অবশ্যই আমরা ঠিক সময় মতো কিন্তু আপনাদের সামনে আসি শুধুমাত্র কিছু বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকে বিশেষ কিছু প্রতিবেদন, অবশ্যই আমাদের সাথে থাকে দিনের সেরা বাছাই করা প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের প্রতিনিধিরা, আমাদের জেলার বিশেষ কিছু প্রতিনিধিরা আমাদের সাথে থাকেন। বিস্তারিত আলোচনা, বিস্তারিত বিশ্লেষণ আমরা করে থাকি। অবশ্যই এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন আছে আমাদের সাথে নীলাঞ্জনা চক্রবর্তী। তোমাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। এর আগের দিনও তুমি আমার সাথে বসেছো, আমরা একসাথে প্রোগ্রাম করেছি। আজকে দ্বিতীয় দিন। তোমার কেমন লাগছে? তোমার সাথে একটু তোমার সাথে সরাসরি জিজ্ঞেস করি, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে প্রোগ্রাম করে। একদমই। আচ্ছা, ঠিক আছে। তা এরপরে আমরা যাব বর্ধমানে সরাসরি চোখ রাখবো। বেশ কিছু পরপর যাব, প্রথমে বর্ধমান, তারপরে জলপাইগুড়ি, আরামবাগে বেশ কিছু বিশেষ খবর আছে। একটু প্রথমে আপনাদেরকে একটু পর্যালোচনা করে শুনিয়ে দিই। বর্ধমান, বালি আনতে যাওয়ার পথে বালি গাড়ি উল্টে মৃত্যু হলো এক যুবকের। পূর্ব বর্ধমানের বালকেশ অঞ্চলে বহরপুর দাসপাড়া এলাকার ঘটনা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, এবং তারা কিন্তু পুলিশ প্রশাসনের ওপর একটি দায় তারা চাপিয়ে দেয়। কেন চাপিয়ে দেয়? চলুন সরাসরি প্রথমে একটু প্রতিবেদন দেখি, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন। বালি আনতে যাওয়ার পথে খালি গাড়ি উল্টে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের বেলকাশ অঞ্চলে বহরপুর দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 7টা নাগাদ জুজুটি এলাকাতে বালি আনতে দ্রুত গতিতে যাচ্ছিল এই ট্রাক্টরটি। বহরপুর দাসপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় বাঁধের নিচে। বাইট। গাড়িটা ওই দিক থেকে আসছিল, আমার দুজন বসছিল মাঝে, এলো এসে গাড়িটা এখান থেকে দাম পুরো উল্টে পড়ে গেল। আমরা ছুটে এলাম দুজন মিলে এসে দেখে দেখলাম তো একজনকে কোনো ভাবে সে বেরিয়ে গেল, খারাপ ছিল সে বেরিয়ে গেল। হ্যাঁ, তার মোবাইল ছুটতে পালিয়ে গেছে, সেই মোবাইলটা 20 টাকা দেওয়া হলো। দেখে দেখি দুজন মিলে গাড়িটা শুনতে পাচ্ছি না, দুজন বালকে বসে হাঁকলাম, তাহলে সব ছুটে এলো, সব চেষ্টা করলো গাড়িটা খোলার জন্য। ওটা তখন ডেট হয়ে গেছে। ঘটনাস্থলে এই মৃত্যু হয় চালকের, তবে চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। আহত হন আরও এক ব্যক্তি, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ও দায়ী করেন পুলিশ প্রশাসনকে। স্থানীয় বাসিন্দা অশোক মল্লিক বলেন, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন পুলিশ প্রশাসন, কারণ তাদের নাকের ডগা দিয়ে প্রতিনিয়ত বেআইনিভাবে বালি বোঝাই গাড়ি চলছে। দীর্ঘদিন ধরে বেআইনি বালি চলছে। এই রাস্তাটা মাত্র কয়েক মাস হয়েছে, বালি গিয়ে একদম রাস্তাটাকে নষ্ট করে দিচ্ছে। এর আগেও মারা গেছে। এখানে স্কুলের ছেলে মেয়েদের স্কুল যেতে পারে না, রাস্তা সাইড দিতে পারে না, এবং গাড়িগুলো এত স্পিডে যায়। কিছুদিন আগে আমার বৌদিকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিত, আর 1 মাস আগে সে কোনো রকম ট্রিটমেন্ট করে আমরা কিছু করিনি, ছেড়ে দিয়েছিলাম। আবার এই আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন, কারণ তারা সবকিছু জানে। তাদের নাকের ডগার উপর দিয়ে গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে, এই বেআইনি গাড়িগুলোকে তারা কিভাবে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে সেটা সাধারণ পাবলিক সব জানে।
আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি। একাধিকবার জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগেও বালি বোঝাই ট্রাক্টরের দৌরত্বে দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমানে বালি কারবার মানে বেআইনিভাবে কিন্তু একটি বালি কারবার চলছিল সেখানে, এবং স্পষ্ট ছবি দেখলাম যে সেখানে কিন্তু প্রতিনিয়ত নিয়ম করে কিন্তু একটি বালি পাচার করার যে কাজটা হয় সেটা কিন্তু চলছিল। এবং সেখানকার স্থানীয় মানুষদের আমরা প্রতিক্রিয়া পেয়েছি, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, তারা কিন্তু স্পষ্ট একদম জেনেছে যে সাধারণ মানুষের পথ চলতি রাস্তা, সেখানে কিন্তু আর্থিক আসে সকলে কিন্তু যাওয়া আসা করেন, কিন্তু সেই জায়গাতেই আজকে একটি মর্মান্তিক ঘটনা। একটি ফাঁকা ট্রাক বলতে পারি বা ট্রাক্টর বলা যেতেই পারে, যে ফাঁকা গাড়ি ছিল, কিন্তু সেখানে একজন যুবক ছিলেন এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন, রীতিমতো তিনি কিন্তু যাচ্ছিলেন, এবং হঠাৎ করেই সেই গাড়ির এতটাই গতি ছিল যে গাড়ি কিন্তু একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। অর্থাৎ এখানে কিন্তু তিন রকমের প্রশ্ন থাকতে পারে। এক, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, দ্বিতীয়ত তিনি হয়তো তার ঘুম চলে এসেছিল, হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, অর্থাৎ তিন, হয়তো সেই গাড়ি খুবই স্পিডে অর্থাৎ খুবই গতিবেগে ছিল, যার কারণে কিন্তু এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হয়। অবশ্যই সাধারণ মানুষের তো এর ফলে একটি খুবই ক্ষতিগ্রস্ত তাদের একটি অবস্থা দেখতে হয়েছে, কারণ সেখানে পথ চলতি মানুষ প্রতিনিয়ত তারা সেখান দিয়ে যাতায়াত করেন, এবং সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা, খুব একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আমরা চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সঞ্জিত কুরির সাথে কথা বলার। তার আগে একটু বলে রেখে দিতে চাই যে এই বালি আনতে যাওয়ার পথেই কিন্তু খালি গাড়ি মানে উল্টে যায়, এবং এর ফলে কিন্তু একজন ব্যক্তির কিন্তু মৃত্যুও হয়। ঠিক আছে, একজন ব্যক্তির মৃত্যু হয়। বেলকাশ অঞ্চলের বহরপুর দাসপাড়া এলাকার ঘটনা। এই ঘটনায় কিন্তু অবশ্যই ক্ষোভে ফেটে পড়েন মানুষেরা, কারণ এখানে তারা সরাসরি দেখতে পারলাম যে সেখানকার যে মানুষ আছে, সেখানকার যে স্থানীয় ব্যক্তিরা আছেন, তারা কিন্তু একদম সরাসরি তারা কিন্তু প্রশাসনের উপর দায় ঠেলে দিচ্ছে, কারণ সাধারণভাবেই যে সেখানে কিন্তু মানুষ বা পুলিশ কিভাবে হয়, অর্থাৎ দিনের পর দিন নাকের ডগা দিয়ে কিন্তু এরকম কারোবার চলছে, এরকম কাজ চলছে, এবং পুলিশ প্রশাসন সেটা কিন্তু অবগত নয় নীলাঞ্জনা। তো এর ফলে কিন্তু একটি খুবই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নীলাঞ্জনা, তুমি কি বলবে বিষয়? এখানে যে বলছে যে পুলিশ প্রশাসন কোনো দায় নিচ্ছে না, আবার একটা কথা হচ্ছে যে পুলিশের নাকের ডগার দিয়ে যে এত বেআইনি বালি পাচার হচ্ছে, এতে তো সবারই প্রবলেম আছে। তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? একদমই, তুমি যেটা বলতে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু অবশ্যই প্রতিক্রিয়া দিয়েছে, এবং সেটাতে কিন্তু স্পষ্ট হয়ে পড়েছে যে তাদের প্রতিক্রিয়া পেয়ে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা কিন্তু খুবই স্পষ্ট। আমরা কথা বলবো, আমাদের সাথে আছে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরি, আমাদের প্রতিনিধি আছে। সঞ্জিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এক্সপ্রেস অনলাইন তোমাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই পূর্ব বর্ধমানে কিন্তু একটি ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। একদম সাত সকালেই আমি বলবো, একটি লরি বালি বোঝাই কিন্তু সেখানে ছিল না, সেখানে কিন্তু ফাঁকা লরি, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং একজন ব্যক্তির কিন্তু মৃত্যু দেখা গেছে। আমরা দেখলাম, সরাসরি তুমি সেখানে ছিলে, কি বলবে এই বিষয়ে তুমি, সঞ্জিত? তো বিষয় হচ্ছে যে স্থানীয়দের যেটা অভিযোগ আছে যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাকে বালি পাচার হচ্ছে, যে বালি কিন্তু এখন বন্ধ হয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে বালি কিন্তু এখনো কোনো ঘাট কোনো খোলার নির্দেশ নেই, সেই কারণে বালিগুলো পুরো বন্ধ হয়ে আছে। কিন্তু বালি মাফিয়ারা কিন্তু প্রতিনিয়ত দিনে রাতের অন্ধকারেও তারা কিন্তু বালি বোঝাই করে ছুটছে, এবং রীতিমতো দ্রুত গতিতে ছুটছে। আজকে যে ঘটনাটি ঘটেছে যে বালি খালি করে ফের আবার বালি আনতে গেছে জুজুটি একটি ঘাটে, যেটা স্থানীয়রা বলেছেন যে জুজুটি একটি ঘাটে বালি আনতে যাওয়ার পথে কিন্তু ট্রাক্টরটি উল্টেই ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, এবং আহত হয়েছেন আরেক ব্যক্তি। সেই আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেই ব্যক্তি মারা গেছে সে কাঞ্চননগর এলাকারই শেয়ারাপাড়ার বাসিন্দা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগটা ক্রমশ প্রতিদিন দেখা যাচ্ছে যে প্রতিদিন কিন্তু মানে একের পর এক ট্রাক্টর সকাল বিকেল ভোর রাত দিন রাত 24 ঘন্টায় কিন্তু দ্রুত গতিতে চলছে। যেখানে বালির কোনো এখনো তোলার পারমিশন নেই, যেখানে লেবি কাটা হয় না, সেখানে কিভাবে বালি যায়? রীতিমতো স্থানীয়রা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে বালি চলছে। এতে কিন্তু পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের যেটা অভিযোগ করেছে যে পুলিশ প্রশাসনের এখানে কোনো মদত আছে বলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
সঞ্জীব। একদমই, দেখো আমরা যেরকমটা দেখতে পেলাম, তুমি আমাদেরকে চিত্র পাঠিয়েছো এবং স্পষ্ট এক্সপ্রেস নিউজের পর্দায় সেই চিত্র স্পষ্ট, তুমি সেখানে ছিলে, তুমি ঘটনাস্থলে ছিলে এবং তুমি কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু প্রতিক্রিয়া নিয়েছো। তারা কিন্তু সরাসরি একদম মুখের উপরে বলছে, একদম দায় ঠেলে দিচ্ছে প্রশাসনের ওপর। একটি বড় ক্ষোভ কিন্তু কাজ করছে সঞ্জিতের পিছনে, কি বলবে বিষয়? দেখো, ক্ষোভ তো কাজ করছে, কারণ কি তারা, আমরা তোমাকে প্রথমেই বললাম যে এই যে বালিটা এখন রীতিমতো বালি বন্ধ হয়ে আছে, বালি কিন্তু কোনো পারমিশন নেই তোলার জন্য। তাহলে বালি যখন পারমিশন নেই তোলার জন্য কিভাবে বালিগুলো উঠছে? মানে পূর্ব বর্ধমানে একাধিক জায়গা থেকে, যদি তোমাকে বলি ইদিলপুর থেকে বালি যাচ্ছে, যেখানে বালি ঘাটগুলো আছে, সদরঘাট বলো, তুমি ইদিলপুর বলো, এদিকে জুজুটি, বেলকাস, মানে নদীর বরাবর যে সমস্ত জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে বালি পাচার হচ্ছে দিনে রাতে। শুধু যদি বলি রাতে তাহলে ভুল বলা হবে, কারণ 24 ঘন্টা বালি চলছে এখান থেকে পুলিশের নজরদারি এড়িয়ে। যেখানটাতে সদর থানার কয়েক কিলোমিটারের মধ্যে সদর থানা রয়ে গেছে, পাশে আছে তোমার পুলিশের ট্রাফিক করা আছে, তাহলে পুলিশের নজরদারি এড়িয়ে কি করে বালিগুলো পাচার হচ্ছে দিন রাতে। এবং শুধু তাই না, দ্রুত গতিতে, যেখানে যে সমস্ত ট্রাক্টর গুলো চালাচ্ছে, যে সমস্ত ট্রাক্টর চালকদের নিজস্ব কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, নিজস্ব পারমিশন নেই, যে সমস্ত চালকরা চালাচ্ছে তাদের বয়সের কোনো গড় ঠিক নেই, কারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কিন্তু এই সমস্ত ট্রাক্টর গুলো চালিয়ে যাচ্ছে, বালি বোঝাই ট্রাক্টর, তারা নিয়ন্ত্রণ করতে রীতিমতো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। এই যে বারবার একের পর এক অভিযোগ, এরকম অভিযোগ বারবার জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের কাছে স্থানীয়রা বারবার জানিয়েছে যে এই বালিটাকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো যাবে, কিন্তু কোনো মতেই বালি বন্ধ করা যাচ্ছে না, দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদমই সঞ্জিত, আমরা তো দেখলাম যে তুমি স্থানীয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছো, কিন্তু তুমি কি কোনো রকম ভাবে চেষ্টা করেছো পুলিশ কর্তৃপক্ষদের অর্থাৎ প্রশাসনের সাথে কথা বলার, তুমি কি চেষ্টা করেছো সঞ্জিত? দেখো দেখো এর আগে আমরা বারবার বিভিন্ন ভাবে আমরা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলেছিলাম এবং ভূমি দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম যেখান থেকে বালির টেন্ডার নেওয়া হয়, ঠিক আছে, কিন্তু তারা বলছেন বর্ষাকালে বাড়ির টেন্ডার দেওয়া হয় না, এক নম্বর। দ্বিতীয়, তারা যেটা অভিযোগ বারবার বলছেন যে আমরা কিন্তু ক্রমশ অভিযান চালাচ্ছি। যদি প্রশাসনের এবং স্থানীয়দের অভিযোগ হচ্ছে যদি পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে থাকে তাহলে কি করে দিন রাতে গাড়িগুলো চলছে, তাহলে যদি অভিযান নিশ্চয়ই কোনো গাফিলতি আছে, সেটা কিন্তু বারবার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। একদমই, দেখো পূর্ব বর্ধমানের বেলকাশ অঞ্চলের এই বহরপুর দাসপাড়া এলাকা খুব একটি গুরুত্বপূর্ণ কিন্তু এলাকা, এবং সেখানে কিন্তু 8 থেকে 80 সকলে কিন্তু যাওয়া আসা করে, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। সেখানে একটি এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়া মানে একটি বিশাল, খুবই সাধারণ মানুষের কিন্তু অবশ্যই একটি অসুবিধার সম্মুখীন হতে হয়। এর ফলে তুমি কি এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ? এখন পর্যন্ত কি আপডেট আছে তোমার কাছে? দেখো, এখন পর্যন্ত যেটা আপডেট আছে, আমরা দুপুরে পরে যেটা দেখেছি, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করেছে, তারা বারবার বলছে যে আমরা কিন্তু একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছি স্থানীয় প্রশাসনকে, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে তারা যেটা বলতে চাইছে যে এরপর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারাই রীতিমতো বালি গাড়ি আটক করে দিয়ে তারা ঝামেলা পাকাবে, হামলা করবে বলে হুমকি দিয়েছে স্থানীয়রা। কিন্তু এই বিষয়ে বারবার প্রশাসন জানানো সত্ত্বেও প্রশাসন না উদ্যোগ নেয়নি কেন, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। একদমই, ধন্যবাদ সঞ্জিত, তোমাকে সঙ্গে থাকো। অবশ্যই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি ছিল নীলাঞ্জনা সঞ্জিত কুড়ি আমাদের সাথে ছিল, তার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম স্থানীয় মানুষের অবশ্যই একটা মানে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ রয়েছে, অর্থাৎ খুবই স্বাভাবিক বিষয়, কারণ দেখো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তায়, সেখানে যদি এরকম রাতারাতি বা দিনের শেষে বা সকালে যদি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, এর ফলে কিন্তু এক বা একাধিক অনেকের ফলে কিন্তু অনেক ক্ষতি সম্মুখীন কিন্তু সেই সাধারণ মানুষের উপর হতে হয়। অবশ্যই আমাদের চোখ থাকবে, আমাদের নজর থাকবে এই প্রতিবেদনের দিকে, আমরা অবশ্যই যাবো এবার পরবর্তী জেলায় আমরা চোখ রাখবো। আমরা জলপাইগুড়ির দিকে একটু দেখবো কি হয়েছে। জলপাইগুড়িতে কিন্তু আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নীলাঞ্জনা, যেটা হচ্ছে গিয়ে আগুন, বিধ্বংসী আগুন কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি। ময়নাগুড়ি বাজারে এরকম ঘটনা হয়েছে, ময়নাগুড়ি বাজারের আগুন, অন্ততপক্ষে 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। আমরা কথা বলেছি, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, এবং যেটা কথা বলে জানতে পেরেছি যে একটা ছোট্ট শর্ট সার্কিট থেকে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে নীলাঞ্জনা। এর ফলে কিন্তু একদম খুবই একটু মর্মান্তিক আগুন সেখানে লেগে যায়। এর ফলে কি হয়, অনেকগুলি দোকান কিন্তু সেখানে একদম ভস্মীভূত হয়ে যায়। আমরা কথা বলবো বিষয় একটু সরাসরি প্রথমে প্রতিবেদনের দিকে দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। ময়নাগুড়ি বাজারে আগুন, অন্তত 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দারা প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন দেখেন। দোকানে মজুত করা ছিল বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার, সেখানেই আগুন লেগে মুহূর্তে সেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মুহূর্তের মধ্যেই সব ভস্মীভূত হয়ে যায়। আজকে ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী আগুন ভোর রাত্রে লেগেছে এবং 10টার উপরে দোকান পুরো ছাই হয়ে যায়। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে এবং বাজারে যেখানে আগুন লেগেছে তার মাঝখানে একটা মিষ্টির দোকান ছিল, যেখান থেকে পুরি টুরি সব বিক্রি হয়। 10টা সিলিন্ডার ছিল। আমরা ময়নাগুড়ি বাজার থেকে বাজারে এসে প্রত্যেকবার পৌরসভার থেকে অন্তত যাতে গলিগুলো ক্লিয়ার করে দেওয়া যায় তার জন্য আমরা বারবার পথে নেমেছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি। ব্যবসায়ীরা পুরো তাদের সামান নিয়ে রাস্তায় থাকে। এখন একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো, এখন দেখা যাক কী হয়। আমরা পরবর্তীতে এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে। পুলিশ প্রশাসন এবং দমকল অসাধারণ কাজ করেছে এবং বাজারের ভিতরে যেসব ছেলেরা থাকে তাদের ভূমিকাও খুব ভালো। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বাজার এলাকা চত্বরে যানজটের সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ীরা জানান 10টির ওপরে দোকান আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যায়। তড়িঘড়ি দমকল বাহিনী ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বিধ্বংসীর সেই আগুনের চিত্র একদম সরাসরি দেখলাম আমরা এক্সপ্রেস নিউজের পর্দায়। এর ফলে অবশ্যই অনেক ক্ষতি হয়েছে। 10টার বেশি দোকান কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই দোকানে কিছু সামগ্রী অর্থাৎ কাঁচা মাল বলা যেতে পারে সেগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা এবং এর ফলে কিন্তু অবশ্যই সাধারণ সেখানে যে দোকানের ব্যবসায়ীরা ছিল তাদের কিন্তু তাদের কপালে একটি চিন্তার ভাঁজ দেখা গেছে। আমি প্রথমে একবার সরাসরি চলে যাবো জলপাইগুড়ি থেকে। আমাদের প্রতিনিধি আছে জলপাইগুড়িতে আমার প্রতিনিধি আছে উৎপল রায় আমাদের সাথে আছে। উৎপল, তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। দেখো, ময়নাগুড়ি বাজার এরকম একটি আগুন, ভয়াবহ আগুন, এর ফলে কিন্তু অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সেখানকার কিন্তু তাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পেরেছে। তুমি কি বলবে বিষয়? দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে চাইবো, ভোর রাতে ময়নাগুড়িতে বিধ্বংসী আগুন লাগে এবং এই আগুন লাগার ঘটনা এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। এবং ময়নাগুড়ি বাজারের ঠিক যেই জায়গায় আগুন লাগে সেখানে একেবারে যে ছোট গলি, সেই ছোট গলির ভিতরে কিন্তু একটি মিষ্টির দোকানে প্রথমে আগুন দেখা যায় এবং যেমনটা প্রাথমিক সূত্র জানা গিয়েছে যে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এমনকি সেই দোকানে কিন্তু প্রায় 10টির মতো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পরে কিন্তু সেই আগুন কিন্তু একেবারে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে প্রায় 10টির মতো দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঘটনার পর খবর পাওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের 3টি ইঞ্জিন। তবে যেমনটা জানা গিয়েছে যে দোকানগুলি ঠিক যেই জায়গায় ছিল সেই গলিতে কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছানোর মতো ব্যবস্থা ছিল না। তবে দ্রুততার সঙ্গে দমকলের কর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেখো, একদমই উৎপল, তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে এই আগুন লাগার ঘটনা এটা পুরোই কি আনুমানিক থেকে বলা হচ্ছে যে এই ক্ষেত্রেই মানে আগুনটা লেগেছে, নাকি একদম যে আসল যে ঘটনাটা সেখানে ঘটেছে, নাকি সত্যি সেখানে শর্ট সার্কিট হয়েছিল? কি বলবে তুমি বিষয়, কি হয়েছিল? দেখো, তোমাকে যেমনটা বলবো যে ঘটনার খবর পাওয়ার পরে কিন্তু পৌরসভার যে কর্তারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে গেছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে তারা আনুমানিকভাবেই জানাচ্ছেন যে প্রাথমিক সূত্রে যেমনটা জানা গেছে যে তোমার শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একদমই প্রথমে মিষ্টির দোকানে একটা আগুনের ঝলক দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষ যেরকম জানিয়েছে, তুমি ছিলে এবং তুমি প্রতিক্রিয়া নিয়েছো, একটি আগুনের ঝলক তারা দেখতে পায় এবং তড়িঘড়ি তারা কিন্তু রীতিমতো সেখানে দমকল বাহিনী তাদেরকে ডাকে। তারা কিন্তু সময় মতো এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তার সত্ত্বেও কিন্তু বলা যেতেই পারে যে অনেক জিনিসের কিন্তু ক্ষতি হয়েছে। তো ব্যবসায়ীদের তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ? দেখো, যেমনটা স্থানীয় যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে মিষ্টির দোকানে আগুন লেগেছিল সেই মিষ্টির দোকানে কিন্তু প্রায় 10টির মতো গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পরে কিন্তু সেই আগুনগুলি ছড়িয়ে যায়। প্রায় মিষ্টির দোকানে যে মজুদ ছিল খাবার এবং কাপড় চোপড়ের দোকান ছিল আশেপাশে, সমস্ত কিছু কিন্তু আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়। তবে এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে তাদের কিভাবে কতটা সাহায্য করা যাবে সেটা কিন্তু এখনো স্পষ্ট জানা যায়নি। ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। দেখো, আমাদের সাথে জলপাইগুড়ির প্রতিনিধি ছিল, উৎপল ছিল আমাদের সাথে। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে এই ময়নাগুড়ি বাজারে আগুন লাগার কারণে কিন্তু অবশ্যই সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে কিন্তু সেখানে বাজার করতে যেত নীলাঞ্জনা, এবং এর ফলে কিন্তু এই আগুন লাগার কারণে তাদের অনেক সাধারণ মানুষের কিন্তু অসুবিধার সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়। স্বাভাবিকভাবেই ময়নাগুড়ি বাজারে আগুন লেগেছে, অন্ততপক্ষে 10টি দোকানের বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শর্ট
সার্কিট থেকেই কিন্তু হয়েছে এই ঘটনা, এটা কিন্তু স্পষ্ট জানতে পেরেছি। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ তো পড়েছে। এবার সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম যে কত কত জিনিসপত্র, কত কাঁচামাল সেই দোকানে ছিল, সেগুলো কিন্তু একবারেই পুড়ে ছাই হয়ে পড়েছে। দিনের বেলায় হতে পারতো, যখন মানুষ ওখানে থাকতো, তখন যদি এটা হতো তাহলে কি হতো? না, একদমই সেটাই বড় প্রশ্ন। কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে দমকল বাহিনী চলে এসেছিল, সে পরিস্থিতি কিন্তু সামলানো গেছে। আমরা পরবর্তী জেলার দিকে একবার চোখ রাখবো, আমরা চোখ রাখবো আরামবাগের দিকে। আরামবাগের একটি অন্যরকম ঘটনা, কামারপুকুরের ঘটনা। দেখবো কি ঘটনা, একটু বিস্তারিত প্রথমে আলোচনা করে নিই। গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় গভীর রাতে পরপর 7টি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে সাধারণ মানুষেরা। কি হয়েছিল, কেন হয়েছিল, অবশ্যই দেখব। প্রতিবেদনে সে আমাদের প্রশ্ন লুকিয়ে আছে। চলুন প্রতিবেদনটা সরাসরি দেখি, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কামারপুকুর থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়কের ধারে থাকা পর 7টি দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, দোকানের অ্যাসবেস্টার চাল ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সহ দোকানের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এমনকি একটি মোবাইল দোকান থেকে একাধিক মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ উঠেছে। রাত্রেবেলা কালকে দোকানে চুরি হয়ে গেছে, আমার টাকা রাখা ছিল, সমস্ত কিছু জিনিসপত্র ছিল ভেঙে দিয়ে সব চলে গেছে। কত জিনিসপত্র ইয়েতে বিক্রি হয়েছে, সব সমস্ত কিছু নিয়ে চলে গেছে, কোনো কিছু জিনিসটা রাখেনি। এরকম করে করতে থাকলে আমরা কি করে খাবো? আমি রোজ গেলাম, রোজ প্রতিদিনের ইয়ে তো করি, কি করে চলবে আমার সংসার? তোমরা আমি পুলিশকে এটা বলছি, একটা ব্যবস্থা করো। আমার একবার এরকম করে লাইট বোর্ডটা ভেঙে দিয়ে গেছে, সেটা পর্যন্ত হয়নি। পুলিশ অফিসারকে বলছি আমার দয়া করে আমার যারা টাকাটা ফেরত পায়, আর আমার যে জিনিসগুলো না আমি ফেরত পাই তার সদ ব্যবস্থা করুন। আপনারা এই যে মোট কতগুলো দোকানে চুরি হয়েছে? মোট আমার এখানে তো তিনটে দোকান আমার পর ইয়েতে হয়েছে, আর ওইখানে 4টে হয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশে এসেছিল, পুলিশ কোনো কিছু এখন ব্যবস্থা কিছু করেনি। পেছনে আপনাদের পেছনেই তো পুলিশ ক্যাম্প আছে। পুলিশ ক্যাম্পে এসে তারা কোনো কিছু এসে করেছে, আসেই না কোনো কিছু, কেউ এখন পর্যন্ত কোনো কেউ আসে দেখে না পর্যন্ত। শুক্রবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করে। জনবহুল এলাকায় এক রাতে 7টি দোকানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদমই পরিষ্কার চিত্র। আরামবাগের এই চুরির ঘটনা নিয়ে কিন্তু অবশ্যই দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে কিন্তু একটি অসুবিধার সম্মুখীন হয়েছে এবং খুবই আশঙ্কাজনক ব্যাপার যে এতগুলি দোকান পরপর প্রায় নাই করে সেখানে দেখলাম সারি সারি কিন্তু দোকান ছিল, মানুষের ভিড়, এতগুলো দোকান চুরি হওয়ার কিন্তু অবশ্যই খুব রহস্যজনক ব্যাপার অবশ্যই আছে। সেই চিত্র আমরা দেখলাম, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আরামবাগ থেকে ছিল আমাদের পিন্টু, আমাদের প্রতিনিধি ছিল, কিন্তু সে কিন্তু পুরো পরিষ্কার বিষয়টা আমাদেরকে জানিয়েছে এবং সাধারণ মানুষ এটা বলছে যে পরপর এতগুলি দোকান চুরি হওয়ার যে বিষয়টা আছে সেটা কিন্তু অবশ্যই স্বাভাবিক নয়, অস্বাভাবিক ব্যাপার। কিন্তু এর পিছনে কে আছে? নিজেদেরই কোনো লোক নাকি শত্রুতার একটি অন্য দিক থেকে একটা এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের? সেই দোকানের মালিকদের সাথেও আমরা কথা বলেছিলাম। 7টি দোকান, কিন্তু একটা দুটো তিনটে দোকান নয়, 7টি দোকান গোঘাটের কামারপুকুরে চটি সংলগ্ন এলাকায় কিন্তু গভীর রাতে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ পুরোটাই কিন্তু পরিকল্পিতভাবে হয়, হ্যাঁ একদমই তাই, পুরোটাই পরিকল্পিতভাবে হয়। আর এটা কিন্তু অবশ্যই স্পষ্ট করে সেই দোকানের মালিকরা। সেখানে অনেকগুলো দোকান ছিল। কি বলবে নীলাঞ্জন এই বিষয়ে তুমি? সব দোকানের মালিকগুলো ভেঙে পড়েছে কান্নায়। একদমই, তোমার কথা আমি শুনবো, তবে একটু প্রথমে যাব আমাদের আরামবাগ থেকে আমাদের পিন্টু লাগা আমাদের প্রতিনিধি আছেন। প্রথমে সরাসরি কথা বলে নেব পিন্টুর সাথে। পিন্টু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। দেখো, আরামবাগে যে ঘটনা ঘটেছে গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় গভীর রাতে যে 7টি দোকান, কিন্তু একটা দুটো তিনটে দোকান নয়, একদম 7টি দোকান চুরি, এই ঘটনায় কিন্তু অবশ্য সাধারণভাবে আতঙ্কিত ছড়ে পড়েছে সে এলাকা চত্বরে। কি বলবে এই বিষয়ে তুমি? দেখো, যেটা আমরা জানতে পেরেছি যে সকালে যারা দোকানদাররা রয়েছেন তারা কিন্তু সকালে যখন দোকান খুলতে আসেন তখনই কিন্তু বিষয়টি নজরে আসে। যেটা অভিযোগ উঠছে যে বৃহস্পতিবারে তারা যখন দোকান বন্ধ করে যায়, শুক্রবারে এসে দেখছে যে এরকম
ঘটনা ঘটে গেছে। শুধু একটি দুটি নয়, প্রায় 7টি দোকান, তার মধ্যে 2টি মোবাইল দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, মেডিসিনের দোকান রয়েছে। এই 7টি দোকানের সেই দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি গেছে বলে অভিযোগ উঠেছে এবং মোবাইল 2টি দোকান থেকে পর্যাপ্ত বেশ কিছু মোবাইল দামি দামি নিয়ে যাওয়া হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর এখান থেকেই কিন্তু একটা পুলিশ প্রশাসনের একটা ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ স্থানীয় দোকানদাররা অভিযোগ করছেন যে যেখান থেকে ঘটনাটি ঘটেছে তার পাশেই কিন্তু পুলিশ ফাঁড়ি রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেভাবে নজরদারি চালানো হচ্ছে না বলে তারা অভিযোগ তুলেছে। তারা কিন্তু পুলিশকে খবর দেয়, পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছে এবং পুলিশ সূত্রে জানা গেছে তারা কিন্তু ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, খুব তাড়াতাড়ি চোরেদেরকে ধরবে এমনটাই কিন্তু পুলিশ আশ্বাস দিয়েছে। সঞ্জীব, একদম পিন্টু, গভীর রাতেই ঘটনা ঘটেছে, একটা দুটো দোকান নয়, তোমাকে আগেও বললাম 7টা দোকান কিন্তু চুরির ঘটনা। অবশ্যই খুবই মানে মাথায় হাত পড়ার মতো একটি ঘটনা হয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে না যে পুরোটাই পরিকল্পিত, পুরোটাই সাজানো, অর্থাৎ নিজেদেরই লোক, নিজেদেরই চেনা লোক কিন্তু বেশি হতে পারে বলে একটা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। অবশ্যই সেখানকার প্রশাসন বা সাধারণ যেখানে পুলিশ কর্তৃপক্ষ যারা আছে, অবশ্যই সাধারণ মানুষের প্রশ্ন এটাই থাকবে যে তাদের নিরাপত্তা কোথায়, তাদের দোকান থেকে এতগুলো জিনিসপত্র কাঁচামাল পুরো চুরি হয়ে যাওয়া চারটিখানি ব্যাপার নয়। তুমি এই বিষয়ে কি বলবে, কি আপডেট আছে তোমার কাছে? দেখো, যেটা আমরা জানতে পেরেছি যে দেখো, যাদের দোকানে ঘটনাটা ঘটেছে তাদের মধ্যে একটি দোকান বা 2টি দোকান তারা কিন্তু অভিযোগ তুলছেন যে এর আগেও নাকি এরকম ঘটনা ঘটেছিল তাদের দোকানে। তারা কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন তেমন তারা নিরাপত্তার দাবি তুলেছেন এবং তারা চাইছেন, কারণ আমরা যে খবর তুলে ধরেছি সেখানে দেখা গেছে একজন মহিলা দোকানদার তিনি কিন্তু রীতিমতো কাঁদতে শুরু করেছিলেন যে তার এই দোকান চালিয়ে রুজি রুটি চলে, প্রত্যেকদিন ইনকাম করে তাদের প্রত্যেকদিন সংসার চলে। সেই জায়গায় দাঁড়িয়ে তার দোকানে চুরি হয়েছে, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তার যাতে সামগ্রী উদ্ধার করে ফিরিয়ে দেয় তেমনটা কিন্তু দাবি তুলেছেন। তবে এই ঘটনার সাথে কারা জড়িত, কারণ এই যে জায়গা এখানে কিন্তু কামারপুকুর থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়ক, তার পাশেই কিন্তু এখানে একটা জনবহুল এলাকা, সেই জায়গায় কারা এই ধরনের ঘটনা ঘটালো এবং কারা এর সাথে জড়িত আছে সেই নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে একটা শোরগোল পড়েছে। কিন্তু তবে এইটা কোনো স্থানীয় মানুষের কাজ নয় এমনটাই কিন্তু তারা মনে করছে, এটা কোনো গ্যাং। তার কারণ এটা জনবহুল এলাকা এবং পাশে পুলিশ ফাঁড়ি, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে দোকানগুলির যে ছাউনি, সেই ছাউনি ভেঙে ভিতরে ঢোকা এবং সেই দোকানে একের পর এক চুরি করা, এটা স্থানীয় কোনো মানুষের হাত থাকতে পারে বলে তো মনে করছে না স্থানীয়রা। এটা কোনো একটা গ্যাং কাজ করছে এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং পুলিশ কিন্তু পুরোপুরিভাবে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত সেভাবে কিছু জানায়নি, শুধুমাত্র তারা জানিয়েছে যে বিষয়টি এখনো দেখা হচ্ছে এবং এলাকায় যত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো কিন্তু চেকিং হচ্ছে। এই ঘটনা কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, তার কারণ এই যে জনবহুল এলাকা সেখানে দুঃসাহসিক চুরি, এত করে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। সঙ্গীত, একদম পিটু, যেমনটা তুমি বললে যে এর আগেও নাকি এরকম ঘটনা দেখা গেছে, অর্থাৎ এটা হয়তো দ্বিতীয় ঘটনা এরকম দেখা গেল, তাহলে কোথাও না কোথাও কি সাধারণ মানুষের অর্থাৎ দোকানদারের যে লোকেরা আছে তাদের কি কোথাও না কোথাও গাফিলতি আছে যার কারণে এরকম ঘটনা বারবার ঘটছে? কি বলবে বিষয়? দেখো, দোকানদারদের কোনো গাফিলতি আছে বলে এখানে মনে হচ্ছে না, তার কারণ দোকানদাররা সাধারণভাবে যেমন দোকান তারা নিত্য দোকান তারা খোলেন এবং বন্ধ করে চলে যান। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, কারণ যেহেতু জনবহুল এলাকা এবং কামারপুকুরের মতো জায়গা, সেখানে যথেষ্ট লোকের এবং যেহেতু রামকৃষ্ণের মঠ রয়েছে সেই জায়গাতে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসেন, দর্শনার্থীরা আসেন, যথেষ্ট এলাকা কিন্তু জনবহুল, সেখানে মানুষের আনাগোনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এবং যারা এই নিরাপত্তার দায়িত্বে থাকেন এবং বাজার কমিটি যারা দায়িত্বে থাকেন তাদের গাফিলতি আছে বলে আমাদের এলাকার মানুষ কিন্তু এইটা নিয়ে অভিযোগ করছেন। তার কারণ সেখানে নজর পড়েনি, যদি নজর থাকতো তাহলে এর আগেও যখন এই ঘটনা ঘটেছিল তাহলে দ্বিতীয়বার এই ঘটনা ঘটতো না। তবে তারা চাইছেন যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে, পুলিশ প্রশাসন যাতে বিষয়টিতে নজর রাখেন এবং তারা যেন নিরাপত্তা সুনিশ্চিত করেন, এমনটাই কিন্তু স্থানীয় মানুষ দাবি করছেন এবং ঘটনার নেপথ্যে কারা আছে সেটা যেন খতিয়ে খুব তাড়াতাড়ি চুরি যাওয়া মাল উদ্ধার করা হয়, এমনটাই কিন্তু দাবি তুলেছেন দোকানদাররা। সঞ্জীব, একদমই ধন্যবাদ তোমাকে বিন্টু, সঙ্গে থাকো।
একদমই দেখলাম রীতিমতো অবশ্যই সেখানে আমি চিত্র দেখতে পাচ্ছিলাম যে সেই দোকানদারের যে দোকান যে মালিকেরা আছে তারা রীতিমতো প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই দোকান খোলেন, তারা কিন্তু খুবই ভেঙে পড়েছেন। সেই চিত্র আমরা স্পষ্ট দেখতে পারলাম। অবশ্যই আমাদের এই প্রতিবেদনের দিকে নজর থাকবে, তবে এখন সময় পরবর্তী জেলার দিকে চোখ রাখার। কিন্তু তার আগে অবশ্যই আমার দর্শক বন্ধুকে আমি জানিয়ে রাখবো যে আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই সেই টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আপনারা প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। অবশ্যই দক্ষিণ 24 পরগনা দিকে যাব। আপনারা সবাই জানেন যে সামনেই 26 বিধানসভা নির্বাচনের ভোট, কিন্তু পুরো রাজ্য কিন্তু একদম উত্তাল হয়ে আছে এই বিষয় নিয়ে। দক্ষিণ 24 পরগনায় দেখতে পেয়েছি আজকে সেখানে কিন্তু শুভেন্দু এসেছিলেন, সেখানে অর্থাৎ ক্ষমা করবেন, সেখানে অভিষেক এসেছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই আসার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট চিত্র দেখতে পাচ্ছি মানুষের কত ভিড়। আজ বারুইপুরে সাগর সঙ্গের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বেলা 2টোর সময়। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা দক্ষিণ 24 পরগনায় জেলায় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তার অনুগামীরা আসছেন। 26-এর বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের কি বার্তা দেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু দেখার বাকি ছিল। কিন্তু আরেকটা বিষয় যে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষেরা এসে সেখানে বসে থাকেন এবং দেখতে পাচ্ছি সেই চিত্র, সেখানে কিন্তু পুলিশ কর্তৃপক্ষ কিন্তু রীতিমতো একটি সাধারণভাবে সেই যে ব্যারিকেড করার যে বিষয়গুলি থাকে এবং প্রত্যক্ষভাবে পুরো বিষয়টিকে কিন্তু খতিয়ে দেখছেন, সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং মানব সাগর কিন্তু সেখানে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, আজকে সেই চিত্র একদম স্পষ্ট দেখেছি। আমাদের সাথে আছে এই বিষয়ে আরও কথা বলবো, দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি আছে রেবতী মালি আছে আমাদের সাথে। রেবতী, তোমাকে এক্সপ্রেস অনলাইনে কিন্তু তোমাকে স্বাগত। আজকে যেরকম দেখলাম যে মানুষের কিন্তু একটা ভিড়, উপচে পড়া ভিড় কিন্তু ছিল। সেখানে অভিষেক এসেছিলেন, সেখানে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, নানা রকমের কটাক্ষ হয়েছে। কি বলবে বিষয়, তুমি কি তোমার কাছে কি আপডেট আছে বিষয় নিয়ে? দেখো, তোমাকে বলে রাখি 26 বিধানসভা ভোট, সেই বিধানসভাকে কেন্দ্র করে কিন্তু 26 শুরু হওয়ার সঙ্গেই কিন্তু যথারীতি তাদের সভা শুরু হয়ে গেছে। আজ বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকের উপস্থিত। এবং এই যে উপস্থিত যে মাঠটা, তিনি র্যাম্পের মাধ্যমে হেঁটে হেঁটে প্রত্যেকটা মানুষের কাছে একবারে কাছাকাছি পাশাপাশি পৌঁছে যাওয়ার মতন ব্যবস্থা তিনি করছিলেন। আজকের যে প্রোগ্রামটা অর্থাৎ আজকের এই সভাটাই তিনি সবাইকে এই বার্তা দিয়েছেন যে যে সাংসদ আছে, যে সাংসদের কি কাজ, অর্থাৎ এমএলএ বিধায়ক সদস্য 26 বিধানসভার ভোটের আগে তাদের কি ভূমিকা, তা নিয়ে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন। একদমই। দেখো রেবতী, তোমাকে একটা কথা বলতে চাই যে এই এত মানুষের ভিড়, শুভেন্দু এসেছিলেন, আমাদের অভিষেক এসে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন তাদের পরিকল্পনা 26কে নিয়ে, অর্থাৎ এই 26কে পাখির চোখ করে যে পরিকল্পনা আছেন তারা কিন্তু জানিয়েছেন এবং স্পষ্ট সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। কি বলবে তাহলে তুমি এই বিষয়ে, মানে বিশেষভাবে কি পরিকল্পনা তুমি দেখতে পাচ্ছ তাদের চোখে বা তাদের মুখে, কি শুনতে পাচ্ছ তুমি? দেখো, আজকে যে 26 যে বিধানসভা ভোটকে কেন্দ্র করে পাখির চোখকে সামনে রেখে এরা যে এগোতে চাইছেন, এই জন্যই কিন্তু আজকের এই সভাগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। শুধু আজকের এই সভা শুরু ঘাঁটিকে শক্ত করার জন্য এবং মজবুত করার জন্য এবং তৃণমূল কর্মীরা আছে তাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য যে এই তাদের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোট, যে জিগার ভোট, অর্থাৎ তাদের একটা এই ভোটটাতে তাদের মাটি শক্ত, অর্থাৎ ঘাঁটিটা যদি শক্ত করা যায় তাহলে জিততে পারলেই তারা কিন্তু পরবর্তীকালে তারা শাসনটা আরো ভালো করে করতে পারবে। তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সভা করছেন। এই সবাই তিনি বিভিন্ন ধরনের মানুষকে বার্তা দিতে চাইছেন, কারণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্পগুলি আছে, যে প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই সব বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই প্রোগ্রাম গুলো করছেন। যে প্রোগ্রামে অর্থাৎ এই সভা করছেন, এই সভার অনুষ্ঠিত বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিগুলো ছিলেন, পর করে সাংসদ বাপি হালদার ছিলেন এবং অন্যান্য যে সমস্ত সাংসদ এবং বিধায়ক থেকে আরম্ভ করে সবাই উপস্থিত ছিলেন। প্রত্যেকের একই বার্তা, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা আমাদের সরকার কিন্তু আবার এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং থাকবে, নবজোয়ানকে সামনে রেখে তারা এগোতে চাইছেন। এইভাবেই কিন্তু একটা সভা তারা তৈরি করছে। ধন্যবাদ তোমাকে রেবতী, সঙ্গে থাকো।
অবশ্যই আমরা তো আজকে চিত্র দেখতে পেরেছি, পাশাপাশি আমরা দেখতে পেরেছি দক্ষিণ 24 পরগনা দেখতে পেরেছি। এর পাশাপাশি মালদাতেও কিন্তু একদম উন্মাদ ছিল, তার পাশাপাশি কুচবিহারে ছিল, কুচবিহারে অভিনেতা মিঠুন চক্রবর্তী এসেছিলেন, পাশাপাশি মালদাতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এসেছিলেন। মালদার চিত্র দেবো সরাসরি চলে এবং মালদার দিকে যাব, দেখবো মালদার দিকে চোখ রাখবো। বিহার সফর, এবার বাংলা কলিঙ্গ অঙ্গ হয়েছে এবার বঙ্গ। শুরুতেই রাজ্যকে আমন্ত্রণ করে হুঙ্কার শুভেন্দুর, খগেন মুর্মুর উপর আক্রমণ নিয়ে সরব। বদলার জন্য বদল আনতে হবে, মহকুমা শাসককে আমন্ত্রণ। সরকার যাওয়ার পর দেখা হবে, লিখিত নিয়ে অনুমতি বাতিল করেছে মহকুমা শাসক। এপ্রিল মাসের পর হিসেব হবে। ধর্মীয় কর্মসূচিতে বাধা দানের অভিযোগ কিন্তু শোনা গেছে, এমনটাই শোনা গেছে। শহরাবর্দী এমন জিন্নার সঙ্গে রাজ্য সরকারকে তুলনা। মোথারাবাড়ি নিয়ে সরব, ধুলিয়ান শামশেরগঞ্জ ইস্যু নিয়েও রাজ্য সরকারকে আমন্ত্রণ। দীপু দাসের প্রসঙ্গে টেনে শামশেরগঞ্জ বাবা ছেলের খুনের তুলনায় অনেক রকম মন্তব্য আমরা শুনতে পাই। আজকে মালদার বুকে দাঁড়িয়ে কিন্তু এরকমই অনেক মন্তব্য আরও আছে। সিদ্দিকুল্লাহ ফিরহাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। চাচল মহকুমা 4 তৃণমূল বিধায়ক কেউ আমন্ত্রণ। দেশভাগের প্রসঙ্গে উত্থাপনা। শ্যামপ্রসাদ মুখার্জি এবং প্রণবানন্দ জি মহারাজকেও স্মরণ কিন্তু করা হয়েছে। মালদার ভারত ভক্তির ইতিহাস উত্থাপন, সুশাসন এবং সুরক্ষা অঙ্গীকার। মালদায় পূর্বে বিভিন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে খোঁচা। লোকসভার ফলে নিয়েও কিন্তু কটাক্ষ ছাড়েনি, এমনই কিন্তু অনেক রকমের মন্তব্য দেখা গেছে। অবশ্যই মমতাকে মালদার মানুষ পছন্দ করে না, এমনই কিন্তু মন্তব্য শোনা গেছে। তৃণমূল সরকারের মালদার অনেক ক্ষতি করেছে। আবাসের টাকা লুট নিয়ে আক্রমণ, বাংলাদেশি নাগরিককে অভিযোগ ওঠানো হয় কিন্তু, এমনই কিন্তু ছিল। 58,000 কোটি বিহার বাংলাদেশ লোক টাকা নিয়ে গেছেন, এরকমই কিন্তু মন্তব্য শোনা গেছে। পাশাপাশি বিজেপি এলে 200 দিনের কাজ, আবাসের জন্য 3 লাখের বাড়ি, পানীয় জল সমস্যা নিয়ে সরব। নল আছে, জল নাই বলেই আক্রমণ করেন। জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ। বাবার নাম ঠিক থাকলে কলম বাগানে আই, এরকমও কিন্তু মন্তব্য শোনা গেছে। একদমই পরবর্তী আমরা দেখবো, আমাদের কাছে শুভেন্দুর একটি একদম স্পষ্ট এক্সক্লুসিভ বাইট আছে, আমরা অবশ্যই সেই বাইট শুনবো। একদম আমরা শুনলাম, আমরা তার প্রতিক্রিয়া দেখছিলাম এবং এই মালদা জুড়ে আজকে যে এত রকমের পর্যালোচনা হয়েছে সেইগুলো আমরা দেখলাম, সেখানের মানুষের ভিড় আমরা দেখলাম, সামনে দেখলাম। সেই চিত্রগুলো আমি আরেকবার পিসিআরকে বলবো আর অনুরোধ করবো সেই চিত্রগুলো দেখানো হয়, একদম স্পষ্ট চিত্র দেখলাম আমরা, কিন্তু সেই মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে। এত মানুষের ভিড়, তারা কিন্তু অপেক্ষা করেছিল, অনেকক্ষণ ধরে তারা বসেছিল এবং রীতিমতো যখন শুভেন্দু স্টেজে যখন উঠলো তখন কিন্তু তাদের মধ্যে একটা হুঙ্কার, একটা কিন্তু আলাদাই তেজ তাদের মধ্যে কাজ করছিল, সেই চিত্র কিন্তু স্পষ্ট ছিল। এবং এই আজকের সারা দিনের যে শুভেন্দুর মন্তব্য, একদম কটাক্ষগুলো আপনাদের সামনে রাখলাম চিত্রর মাধ্যমে, সেই আপনার চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন স্পষ্ট। এক্সপ্রেস নিউজের পর্দায় সেই চিত্র কিন্তু একদম স্পষ্ট আছে। আমরা অবশ্যই এই চিত্রের দিকে আমরা অবশ্যই দেখবো, তবে অবশ্যই আমাদের পরবর্তী জেলার দিকে একবার চোখ রাখবো। আমরা অবশ্যই চোখ রাখবো কুচবিহারের দিকে। আমি পিসের পার্সনকে বলবো সেই কুচবিহারে অনেকগুলো চিত্র আমরা দেখেছিলাম। কুচবিহারে কি হয়েছিল, আজকে কুচবিহারে অভিনেতা মিঠুন চক্রবর্তী কিন্তু সেখানে এসেছিল এবং তিনিও নানান ধরনের কিছু মন্তব্য করে থাকেন, আমি অবশ্যই সেই ব্যাপারে বলবো। সেই ধরনের কিছু কিন্তু চিত্র কিন্তু দেখা গেল। প্রথম দিন কুচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কনিহার শহরে পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে এই সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা তথা মহানায়ক মিঠুন চক্রবর্তী। পরিবর্তন সংকল্প সভা থেকে মিঠুন চক্রবর্তীর রাজ্যের সরকারকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি কুচবিহারের একটি ক্যান্সার সেন্টার রয়েছে, সেই ক্যান্সার সেন্টার পরিবর্তনে বেহাল অবস্থা
তা নিয়েও কিন্তু বর্তমান সরকারকে প্রতি ক্ষোভ প্রকাশ তিনি করেন। তার কারণ যে কেন্দ্র সেন্টারটি বা আমলে মিঠুন চক্রবর্তীর একটি পরিদর্শনী খেলার মধ্যে দিয়ে টাকা তুললেই সেটা করা হয়েছিল। তৎকালীন মন্ত্রী কমন গুহর উদ্যোগে এই ক্যান্সার সেন্টারটি করা হয়েছিল। বক্তব্যের শুরুতেই তিনি ক্যান্সার সেন্টারটি অবস্থা খারাপ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। অবশ্যই সেই চিত্র আমরা দেখেছিলাম, কিন্তু এছাড়াও রাজ্যের সরকারকে বর্তমান যে অবস্থা তা নিয়ে কিন্তু আক্রমণ করেছিলেন। পাশাপাশি তিনি আরও বক্তব্য দিয়েছিলেন, হিন্দুত্বের বিষয়টিকে তুলে ধরেছিলেন। সিপিআইএম কংগ্রেস থাকা মানুষদেরও কিন্তু আহ্বান তিনি জানিয়েছিলেন। এমনই চিত্র আমরা দেখতে পেয়েছিলাম এবং সাধারণভাবে দেখতে পাচ্ছি এক্সপ্রেস নিউজের পর্দায় সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পুলিশ প্রশাসন একদম তৎপরতার সঙ্গে তারা কিন্তু নির্ভীকভাবে একদম পুরো বিষয়টিকে দেখেছিলেন। অবশ্যই আমি কথা বলবো, আমাদের সাথে আছে কুচবিহার থেকে আমাদের প্রতিনিধি কিন্তু আছে, দীপজয়ের সাথে কথা বলবো সরাসরি। কিন্তু তার আগে আপনারা সেই চিত্র একবার দেখতে পাচ্ছেন, একদম সরাসরি জানালাম মিঠুন চক্রবর্তী এসেছিলেন, সেখানে তারা স্টেজে তিনি গিয়েছিলেন এবং নানান ধরনের কিছু মন্তব্য আমরা শুনতে পেরেছি এবং সাধারণ মানুষের যে ভিড় সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সরাসরি যাব কুচবিহারে, আমাদের প্রতিনিধি ছিল, কুচবিহার থেকে আমাদের প্রতিনিধি আছে দীপজয় বর্মন আছে। দীপজয়, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। আজ সারা দিন ধরে কিন্তু একদম উত্তাল উন্মাদ ছিল কুচবিহার। মিঠুন চক্রবর্তীর কিছু কটাক্ষ, কিছু মন্তব্য আমরা শুনতে পেয়েছি। এই বিষয়ে তুমি কি বলবে? সারাদিন কি হলো আজকে সভায়? একেবারেই দেখো, আজকে যে কোচবিহার জেলা জুড়ে একটা বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু একটা প্রতীক্ষা ছিল যে কতক্ষণে মিঠুন চক্রবর্তী কোচবিহারে আসবেন। তার দীর্ঘ প্রতীক্ষার অবসানে কিন্তু অবশেষে দুপুরের দিকে কিন্তু মিঠুন চক্রবর্তী কোচবিহারে আসেন এবং কোচবিহারে আসার পর কোচবিহারের যে আবেগ প্রাণপুরুষ তথা রাজবংশী সমাজের প্রাণপুরুষ বলা যেতে পারে যে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে কিন্তু প্রথমে মাল্যদান করেন। মাল্যদান করার পর যে পুরাতন পোস্ট অফিস পাড়া যে রয়েছে সেই পুরাতন পোস্ট অফিস পাড়া সংলগ্ন এলাকায় একটি মাঠে কিন্তু তিনি পরিবর্তন সভা করেন। দেখো, কোচবিহার জেলায় কিন্তু আজ থেকে কিন্তু এই পরিবর্তন সভা কিন্তু শুরু হচ্ছে। আর সেখানে কোচবিহারে যে পরিবর্তন সভা, সেই পরিবর্তন সভায় কিন্তু প্রধান বক্তা হিসেবে কিন্তু আজ উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা। আজ কিন্তু সেখান থেকে কিন্তু প্রথমেই তিনি মঞ্চে উঠে এক প্রকার কোচবিহার যে ক্যান্সার হসপিটাল রয়েছে, ক্যান্সার সেন্টার, সেই ক্যান্সার সেন্টার নিয়ে কিন্তু এক প্রকার দুঃখ প্রকাশ করেন। কারণ দেখো, যে বাম আমলে যখন কোচবিহারে মন্ত্রী ছিলেন কমল গুহ, সেই মন্ত্রী থাকাকালীন অবস্থায় সেই মিঠুন চক্রবর্তীকে কিন্তু কোচবিহারে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে একটি টিকিটের ব্যবস্থা করে সেখান থেকে যা সংগ্রহ হয়েছিল সেটা দিয়েই কিন্তু গড়ে উঠেছিল এই কোচবিহারের ক্যান্সার হসপিটাল। সেই কথা কিন্তু মিঠুন চক্রবর্তী স্পষ্ট ভাবে জানিয়েছেন। মঞ্চে থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী বলেছিলেন সাধারণ মানুষের কাছ থেকে ভিক্ষে নিয়ে এই ক্যান্সার হসপিটালটা তৈরি করা হয়েছিল। তবে যদি আবার কোনোদিন সুযোগ আসে তাহলে কিন্তু কোচবিহারে এসে কিন্তু তারা মিঠুন চক্রবর্তী কিন্তু পুনরায় টাকা তুলবেন এবং টাকা তোলার পর কিন্তু এই ক্যান্সার হসপিটালটি কিন্তু আবার পুনরায় সংস্কার করবেন। এক প্রকার কিন্তু রাজ্য সরকারের প্রতি কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি দেখো, যে কোচবিহারের যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক কিন্তু কোচবিহারের একদম যে কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদী রয়েছে, সেই তোরসা নদীর ওই পারেই রয়েছে একটি শুক্তাবাড়ি এলাকা বলে গ্রাম। সেই শুক্তাবাড়ি এলাকাকে কিন্তু নিশীথ প্রামাণিক এক প্রকার কিন্তু বাংলাদেশ বলে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার কারণ দেখো, এই শুক্তাবাড়ি এলাকা কিন্তু সমস্তটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘু এলাকার হওয়ার কারণেই কি এই শুক্তাবাড়ি এলাকাকে বাংলাদেশ বলে কটাক্ষ করেছেন নিশীথ প্রামাণিক। যদিও এই বিষয়ে কিন্তু কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস যে সভাপতি রয়েছেন তিনিও কিন্তু পাল্টা আক্রমণ করে বলেন যে এই সমস্ত হচ্ছে একটা ধর্মের সুশ্রী দেওয়ার কাজ করছে বিজেপি। গোটা ঘটনায় ধর্মের নামে এই রাজনীতি করছে। দীপজয়, তুমি আমাদেরকে কুচবিহারের এই সভা থেকে একদম অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটা বাইট পাঠিয়েছো, তোমাকে আমি সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একবার সেই বাইট আমরা সরাসরি দেখবো, একদম এক্সক্লুসিভ বাইট। সেই বাইট আমরা দেখছি, তারপর তোমার সাথে আবার আসছি তোমার কাছে। একবার সেই বাইট দেখুন আপনারা। খুব দুঃখিত আজকে আমি কুচবিহারে সেই প্রথমে ব্যাড নিউজ শুনলাম, খুবই দুঃখিত। কেননা কুচবিহারে যে ক্যান্সার হসপিটালটা তৈরি হয়েছে অনেক বছর আগে, আমি একটা সুপারস্টার হিরো রকেট বাসে করে এসেছি, রকেট বাসে এই কুচবিহারে এসে হাত পেতে চাঁদা তুলে এই হসপিটাল তৈরি হয়েছে।
কুচবিহারের ক্যান্সার হসপিটালে আমার যতটুকু দান আছে, কিন্তু আজকে এসে শুনলাম সেটা খুবই দুরবস্থায় রয়েছে। সেজন্য খুবই দুঃখ পেলাম, কারণ যার জন্য করেছিলাম সেই সেবাই যদি লোকেরা না পায়, তার থেকে বড় কষ্ট আর কিছু নেই। যাই হোক, শুনলাম, সুযোগ পেলে আবার আসবো, আবার টাকা তুলবো, আবার ক্যান্সার হসপিটালটাকে জাগানোর চেষ্টা করবো। একদম দীপজয়, একদম বক্তব্যের শুরুতে অভিনেতা মিঠুন চক্রবর্তী কিন্তু সেই বক্তব্যের শুরুতে দেখলাম আমরা যে ক্যান্সার সেন্টার নিয়ে কিন্তু খারাপ অবস্থা নিয়ে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে তুমি কি বলবে দীপজয়? একেবারে দেখো, যে আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে মিঠুন চক্রবর্তী যখন মঞ্চে উঠেছিলেন সেই সময় কিন্তু প্রথমেই এই ক্যান্সার হসপিটাল নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। কারণ দেখো, যেই সময়টা মিঠুন চক্রবর্তী একদম বাংলা সুপারস্টার বলা চলে, সেই সময়কালীন যে সিপিএম পিরিয়ডে কিন্তু এই মিঠুন চক্রবর্তীকে কিন্তু কোচবিহারে নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকে সাধারণ মানুষের কাছ থেকে এক প্রকার চাঁদা তুলে এই ক্যান্সার হসপিটালটা কিন্তু কোচবিহারের বুকে গড়ে উঠেছিল। কিন্তু সেই এত বছর পেরিয়ে যাওয়া, সিপিএম পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই তৃণমূল কংগ্রেসের সরকার চলাকালীন কিছুদিন ভালোভাবে চললেও কিন্তু বর্তমানে কিন্তু সেই ক্যান্সার হসপিটালটির বেহাল দশা অবস্থায় বা পরিণত হয়েছে। সেই কথাই কিন্তু মিঠুন চক্রবর্তী একদম সরাসরি মঞ্চে উঠে কিন্তু রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন এবং সেই ক্যান্সার হসপিটালটির দুঃখ প্রকাশ করেন। তার কারণ দেখো, মিঠুন চক্রবর্তী কিন্তু মঞ্চ থেকে বলেছিলেন যে যেই কারণে এই ক্যান্সার হসপিটালটি গড়ে উঠেছিল, সেই পরিষেবা যদি সাধারণ মানুষ না পায় তাহলে কিভাবে হবে। তাহলে তিনি কিন্তু আরো জানিয়েছিলেন যে যদি কোনোদিন সুযোগ হয় তিনি কিন্তু আবার কোচবিহারে আসবেন এবং সেই ক্যান্সার হসপিটালের জন্য কিন্তু আবার সাধারণ মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাবেন এবং চাঁদা সংগ্রহ করে কিন্তু পুনরায় এই ক্যান্সার হসপিটালটা কিন্তু আবার চালু করবেন। একদমই দীপজয়, দেখো সামনে বিধানসভা নির্বাচন 2026কে পাখির চোখ করেই কিন্তু এই পরিবর্তন সংকল্প সভা ডাকা হয়েছে কুচবিহারে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের অভিনেতা মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং আরও বড় বড় সব মামলারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু বিশেষ কিছু মন্তব্য অর্থাৎ বিশেষ কিছু পরিকল্পনাও কিন্তু মিঠুন চক্রবর্তী বলেছেন। সেই বিষয়গুলো তুমি কি বলবে? অনেক মন্তব্য শুনতে পারলাম, অনেক কটাক্ষ শুনতে পারলাম, সেই বিষয়গুলো তুমি কি বলবে? একেবারে দেখো, যে মিঠুন চক্রবর্তী যেরকম হচ্ছে রাজ্য সরকারের প্রতি তীব্র কিন্তু ক্ষোভ প্রকাশ করেন, যেরকম হচ্ছে দুর্নীতি এবং বাংলাদেশ ইস্যু নিয়েও তিনি কিন্তু যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু একত্রিত হওয়ার বার্তা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি দেখো, যে কোচবিহারের যে প্রাক্তন সাংসদ তিনি কিন্তু সরাসরি একদম রাজ্য সরকার, পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, পাশাপাশি কোচবিহারের যে বর্তমান সাংসদ রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে কিন্তু নিশ্চিত প্রামাণিক তীব্র আক্রমণ করে বলেন যে পার্লামেন্টে সবসময় এই জগদীশ চন্দ্র বসুনিয়া লাস্ট টেবিলে বসে থাকে, সে কিভাবে কোচবিহারের জন্য কাজ নিয়ে আসবেন এবং কিভাবে তিনি এই ফাঁসির ঘাটের সেতু করবেন, সেটাকে কিন্তু জগদীশ চন্দ্র বসুনিয়াকে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন নিশীথ প্রামাণিক। সঞ্জিত, ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। একদমই কুচবিহারে তো দেখতে পারলাম সে সবাই একদম সামনে বিধানসভা নির্বাচন, সেই বিশেষ কিছু রাজ্য জুড়ে কিন্তু পরিবর্তন সংকল্প সভা চলছে। প্রথমে দেখলাম দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেখানে কিন্তু ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন দক্ষিণ 24 পরগনায়। তার পরবর্তী দেখলাম মালদায় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু সেখানে ছিলেন, তার বক্তব্য আমরা শুনলাম, সেখানকার চিত্র দেখলাম। একদম শেষে কুচবিহারের চিত্র দেখলাম, যেখানে অভিনেতা মিঠুন চক্রবর্তী ছিলেন, তার অবশ্যই প্রতিক্রিয়া আমরা দেখেছি। সেখানকার মানুষের যে উপচে পড়া সেটা সাক্ষী আমরা রয়েছি। অবশ্যই এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু দেখলাম নীলাঞ্জনে, কিন্তু অবশ্যই আমাদের কাছে সময় খুব কম, অবশ্যই সময় শেষ। আমার মনে হচ্ছে পুরো বিষয়গুলো আমরা খুব স্পষ্টভাবে পর্যালোচনা করতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু অবশ্যই প্রিয় দর্শক বন্ধুদের জানিয়ে থাকছি যে আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, অর্থাৎ এক্সপ্রেস নিউজ কিন্তু খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।